প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। কম্পিটিটিভ এক্সাম বিসিএস এবং ব্যাংকে টার্গেট করে যদি অ্যাডভান্স হতে চাই, সেক্ষেত্রে ইংলিশে স্কিল অর্জন করার কোনো বিকল্প নেই। ইংলিশে সেই স্কিলটা অর্জন করতে গেলে ডেইলি নিউজ পেপার অ্যানালাইসিস করার বিকল্প নেই। সে ধারাকে লক্ষ্য রেখে আজকের আমার ধারাবাহিক আয়োজনের খুব গুরুত্বপূর্ণ একটি কলাম অ্যানালাইসিস করব। এখানে যেটা দেখা যাচ্ছে, প্রথম যেটা হেডলাইন, সেটা হচ্ছে দ্য ডার্কার সাইড অফ ওয়ার্ল্ড কাপ ফেভারিটস, যে বাংলাদেশের বিশ্বকাপের সবচেয়ে একটা অন্ধকার সাইড, যেটা ফেভারিটের সাথে তুলনা করা হচ্ছে। এখন কোন একটা কিছুকে যখন অন্য কিছুর সাথে তুলনা করা হয়, এটাকে বলা হয় ম্যাটাফোর। তাহলে এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে একটা ম্যাটাফোর। যদি আমরা দেখি, দ্য ডার্কার সাইড অ্যাডজেক্টিভ, সাইড নাউন, প্রেপোজিশন, বাংলাদেশ পসেসিভ অ্যাডজেক্টিভ, এই যে আবার ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে একটা নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ। দ্য ডার্কার সাইড, এটা একটা নাউন ফ্রেজ। হ্যাঁ, প্রেপোজিশনের আগে পরে নাউন বা নাউন ফ্রেজ দ্বারা গঠিত, এটা আবার একটা হচ্ছে ফুল, এটা একটা নাউন ফ্রেজ। এটাকে কেন আমরা একটা নাউন ফ্রেজ বললাম? যখন কোনো একটি অংশের মধ্যে কোনো ভার্ব থাকবে না, তখন এটাকে আমরা ক্লোজ বাই সেন্টেন্স বলতে পারি না। ভার্ব ছাড়া একাধিক ওয়ার্ডের সমষ্টিকে, সেটাকে বলা হয় ফ্রেজ। তাহলে এটা একটা ফ্রেজ। এখানে আরেকটা বিষয়, কিছু একটা আমরা ফোকাস রাইটিংয়ের জন্য এমন একটা হেডলাইনকে আমরা সিলেক্ট করব, যেটা ভিতরে একজন রিডার যখন হেডলাইনটা পড়বে, সে মনেই করবে যে ভিতরে অ্যাট্রাক্টিভ কিছু থাকতে পারে। তাহলে এখানে রাইটার সেভাবে বলেছে, এই যে এমনভাবে বলেছে, এটাকে খুব ডার্কার সাইড বলা হয়েছে। কথাটাকে হাইপারবোল, লিটারেচারের ভাষায় এটাকে আমরা বলতে পারি, এটা হচ্ছে একটি হাইপারবোল। এবং এটা ফেভার, জ্বরের সাথে তুলনা করা হয়েছে। যে কোনো কেউ দেখলে মনে হবে যে হয়তো এখানে কোনো বিশ্বকাপকে কেন্দ্র করে কোনো মারামারি, কোনো সংঘাত হয়েছে, এরকম কিছু। আচ্ছা, আমরা ভিতরে কি আছে সেসব বিষয় আছে কিনা আমরা একটু দেখব। বলা হচ্ছে, দ্য ফায়ার্স ব্যাটল অফ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিক অফ, এটা একটা গ্রুপ ভার্ব। আমরা জানি কিক মানে হচ্ছে লাথি দেওয়া বা কোনো কিছুকে পা দিয়ে আঘাত করাকে বলা হয় কিক। এই কিক অফ, এটা হচ্ছে একটা ইডিওমিক এক্সপ্রেশন বা গ্রুপ ভার্ব। এই কিক অফ মানে হচ্ছে স্টার্ট, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এই যে ভার্ব পেয়ে গিয়েছি, এটা যদি ভার্ব হয়, ফাইনাইট ভার্ব হয়, দ্য ফেয়ার্স ব্যাটল, যেটা হিন্টস ব্যাটল অফ দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে সাবজেক্ট। কি বলা হচ্ছে? এই যে ফেয়ার্স ব্যাটল মানে কি, যেটা খুব তীব্র উত্তেজনা, তীব্র যুদ্ধ, তীব্র ফাইটিং কথাটা। তাহলে বিশ্বকাপের যে কন্টেস্টটাকে, প্রতিদ্বন্দ্বিতাটাকে ব্যাটলের সাথে তুলনা করা হচ্ছে। এটাও একটা হাইপারবোল বলতে পারি, এটা একটা ম্যাটাফোর বলতে পারি। তাহলে 2026 সালের যে ফুটবল উন্মাদনা শুরু হয়েছে জুনে, শুরু হয়েছিল জুনে। এই যে ইন জুন, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা যেহেতু ভার্ব, সেহেতু এটাকে আমরা বলতে পারি, যেহেতু সেন্টেন্সটা শুরু হয়নি, এটা একটা ক্লজ অ্যান্ড একটা কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, সর্বদা দুইটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, পরে যেটা হবে সেটাও আর একটা প্রিন্সিপাল ক্লজ। বাংলাদেশ হ্যাজ অলরেডি উইটনেসড ইটস শেয়ার অফ ভায়োলেন্স, বাংলাদেশ এটা ইতিমধ্যে প্রমাণ রেখেছে যে সংঘাতের মাধ্যমে, দ্বন্দ্বের মাধ্যমে, সহিংসতার মাধ্যমে, কথাটা এভাবেই। এখানে যেটা দেখা যাচ্ছে, অলরেডি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। যখন সেন্টেন্সে ইয়েট, অলরেডি, এরপর হচ্ছে জাস্ট, এই লেটলি, রিসেন্টলি একটা রাইট ফর্ম অফ ভার্ব। দেখা গিয়েছে ব্যাংক পিডিতে রাইট ফর্ম অফ ভার্ব থেকে মিনিমাম 3 থেকে 4টা কোয়েশ্চেন করে বারবার।
রাইট ফর্ম অফ ভার্বের সেগমেন্টটা খুব ভালো করে পড়তে হবে। এগুলো থাকলে সর্বদা প্রেজেন্ট পারফেক্ট হয়। তাহলে বাংলাদেশ হ্যাজ অলরেডি উইকনেস, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টু হ্যাভ ভার্ব মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, এবং বাংলাদেশ এখানে হচ্ছে যে সাবজেক্ট। তাহলে যেহেতু আমি বলেছিলাম এন্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ, এটা বলতে পারি এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। অন জুন 3, কোনো মাসের তারিখের নামের আগে সর্বদা অন হয়। যখন 3 না বলে শুধু জুন বলতো তাহলে এখানে ইন হয়ে যায়। মাসের নামের আগে ইন, মাসের আগে পরে যদি তারিখ উল্লেখ থাকে তখন এটাকে তারিখ ডেট হিসেবে বিবেচনা করে সেক্ষেত্রে প্রেপোজিশন অন ইউজ করতে হবে। এটা আবার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সময় বোঝাতে প্রেপোজিশন দিয়ে শুরু হলে আবার মনে করতে পারবে না যে এটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাক্যের শুরুতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। তাহলে এখানে দেখো একটা সেন্টেন্স সাবজেক্ট দিয়ে যেমন শুরু হয়েছে, সাবজেক্টের আগে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে বাক্যটা শুরু হতে পারে। সেক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ফ্রেজের পর এখানে একটা কমা হবে। আ ফ্রেন্ডলি লোকাল ম্যাচ বিটুইন দ্য সাপোর্টার্স অফ আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল, এটা হয়তো বুঝেছেন একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টারের মধ্যে। ইন কাশীপুর ব্লেজ অফ হবিগন্স রেজাল্টেড ইন, এটা একটা গ্রুপ ভার্ব যেটার ফলাফল হয়েছিল। এই যে তাহলে এটা যদি ভার্ব হয় আর ফ্রেন্ডলি ম্যাচ থেকে শুরু করে এই অংশটাই হচ্ছে যে সাবজেক্ট। ফ্রেন্ডলি এখানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এলওয়াই থাকা সত্য, কারণ নাউনের পরে ফ্রেন্ডের পরে এলওয়াইটা হয়েছে। নাউনের পরে যখন এলওয়াই থাকবে সেটা অ্যাডভার্ব না, সেটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ। তাহলে ফ্রেন্ডলি এখানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ। সে রেজাল্টেডটা কি? ইন মেনি মানে যেটা রেজাল্টের, এটা হচ্ছে যে এখানে মেনি মানে অসংখ্যকে বুঝাইছে সেটা না, মেনি মানে এখানে গুরুতরকে বুঝিয়েছে। এখানে একটা ট্রান্সলেশনের গুরুত্বপূর্ণ। আমি যদি বলি ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকের মধ্যে যে হবিগঞ্জের যে ম্যাচটা হয়েছিল সেটার ফলাফল অনেক, এরকম দুজনের একদম অনুবাদটা বল, সেটার ফলাফল হচ্ছে অনেক তীব্র হয়েছিল, ভয়ঙ্কর হয়েছিল। এখানে মেনি বলতে এখানে বোঝানো হচ্ছে যে কি ডেঞ্জারাস, টেরিবল, যেটা ফেয়ার্স, ভয়ঙ্কর বোঝানো হচ্ছে। অর্থাৎ এখান থেকে আরেকটা জিনিস, যখন আমরা ট্রান্সলেশন করব আমাকে কনটেক্সটটা পেতে, এখানে কনটেক্সটটা কি, এটা নেগেটিভলি মানে রাইটার বোঝাতে চাচ্ছে যে আমাদের উন্মাদনাটা, সে কনটেক্সটটা সে ব্যাকগ্রাউন্ডটার উপর ভিত্তি করে ফুল মানে ওভারঅল আমাকে শব্দর চয়নটা এইভাবেই করতে হবে যখন আমরা ইংলিশ থেকে বাংলা করব। এই জন্য বলি অনুবাদের জন্য যদি খুব একদম ফুল মার্কস পেতে চান, রেগুলার নির্দিষ্ট বই থেকে না পড়ে পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই। এবং এই যে ব্যাংকের রিটেনে যদি ভালো করতে চান, পত্রিকা পড়ার একদম ট্রান্সলেশনের জন্য ভেরি মানে খুবই কাজে লাগবে, খুব ইফেক্টিভ একটা বিষয়। তাহলে কি হচ্ছে কি, পিপল গেটিং ইনজিউর্ড, অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ গেটিং ইনজিউর্ড আহত হয়েছিল। ইন ভায়োলেন্ট কনফ্রন্টেশন, যে পরস্পর মুখোমুখি হয়ে সংঘর্ষতে জড়িয়ে তারা অনেকেই আহত হয়েছিল। Although winning the World Cup may be a distant dream for Bangladesh, the country became passionately divided during the World Cup season. এই যে দেখেন, although এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। যদিও শর্ত যাতে ইফ, কারণ এগুলো সব সময়, এগুলো যদি কোনো ক্লজের আগে থাকে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজ তাহলে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে বাক্য শুরু হতে পারে, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে বাক্য শুরু হতে পারে। অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে বাক্য শুরু হলে পরবর্তীতে এখানে একটা কমা হবে। এটা যদি অ্যাডভার্বিয়াল ক্লজ হয় তাহলে এটা হচ্ছে একটা, এই যে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল, একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারবে, এক বা একাধিক। কি বলা হচ্ছে, যদিও যে ওয়ার্ল্ড কাপ জিতা মে বি আ ডিস্টেন্ট ড্রিম, এটা অনেক দূরবর্তী স্বপ্ন ফর বাংলাদেশ। এভাবেই যদি আমি ট্রান্সলেশন করি সেটাই হচ্ছে যে অনেকটা হচ্ছে যে এত বেশি ভালো হচ্ছে না, আমার শব্দ চয়নটা হচ্ছে না।
যেখানে বাংলাদেশের হচ্ছে বাছাই পর্ব অতিক্রম করতে পারে না, সেখানে বিশ্বকাপ জিতা হচ্ছে যে সেটা আমাদের জন্য হচ্ছে বলতে গেলে এটাকে বলতে পারি আমি ফার ক্রাই ইডিয়মে বলতে পারি, অনেক দুরূহ বিষয়। দ্যাট মিনস ডিস্ট্যান্ট ড্রিম বলতে এখানে বোঝানো হচ্ছে এটা যেটা একটা ম্যাটাফোর, মানে অনেক অসম্ভব বিষয়, এইভাবে আমরা বলতে পারি। দ্য কান্ট্রি বিকামস ফ্যাশনেবলি ডিভাইডেড, বিকাম একটা লিঙ্ক ইন ভার্ব দ্য কান্ট্রি সাবজেক্ট, যতটা ভার্ব ততটা ক্লোজ, তাহলে একটা ক্লোজ অবশ্যই ভার্ব থাকতে হবে, ভার্ব ছাড়া ক্লোজ হবে না। বিকাম হচ্ছে একটা লিঙ্ক ইন ভার্ব, প্যাশনেটলি অ্যাডভার্ব, ডিভাইডেড হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ। একটা বিষয় মনে রাখতে হবে, যেমন এটা কোত্থেকে এসেছে, ডিভাইড থেকে এসেছে। এই ডিভাইডের ফার্স্ট পার্টিসিপল ফ্রম ডিভাইডেড, যে কোনো ভার্বের যখন ফি ফর্ম হবে সেটা ফার্স্ট পার্টিসিপলের একটা অংশ, সেটা সর্বদা অ্যাডজেক্টিভ। তাহলে প্যাশনেটলি হচ্ছে দ্য অ্যাডভার্ব, ডিভাইডেড হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ, ফুলটা মিলেই হচ্ছে একটা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরবর্তীতে যদি আবার একটা নাউন থাকতো তখন আবার এটা ফুলটা নাউন ফ্রেজ থাকতো, মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে যে প্যাশনেটলি ডিভাইডেড, মানে এত বেশি আমরা প্যাশনেট, খুব ইমোশনাল হয়ে যাই, যেটা আমরা ডিভাইডেড হয়ে যাই, বিভাজিত হয়ে যাই ডিউরিং ওয়ার্ল্ড কাপ সিজন। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ পর্তুগাল, এরকম। দ্য স্ট্রিটস অ্যান্ড এভরি লোকালিটি আর ড্রাফট ইন, ড্রাফট মানে কি, সজ্জিত। ড্রাফট মানে হচ্ছে যেটা আলোকমোচন, ড্রাফট মানে আঁকা হয়। ইন ব্লু অ্যান্ড হোয়াইট স্ট্রাইপ মানে দাগ কাটা বা ঢোড়া কাটা দাগ, বিশাল লম্বা দাগ। তাহলে এই যে এটা প্যাসিভ, তার মানে রাস্তা, প্রত্যেকটা অঞ্চল ব্লু এবং হোয়াইট ঢোড়া কাটা, আর্জেন্টিনার দাগে এটা একদম ভরে যায় অঙ্কনে, যেটা অঙ্কন করে, ড্রয়িং করে প্রত্যেকটা জায়গায়। এই কথাটা প্যাসিভ কেন, অবজেক্টকে এখানে সাবজেক্ট করা হয়েছে। আমি যদি বলি কারা এটা ড্রাফট করে, মানুষের ড্রাফট করে, কি ড্রাফট করে, এটা ড্রাফট করে, অবজেক্টকে সাবজেক্ট। তাহলে প্যাসিভ সেন্টেন্সে সর্বদা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম একটা অক্সিলিয়ারি ভার্ব আছে। অথবা গ্রিন অ্যান্ড ইয়েলো ব্রাজিল, সবুজ এবং হলুদে ভরে যায় ব্রাজিল। নেইবার্স, রিলেটিভস, ফ্রেন্ডস, হো, রিলেটিভ প্রোনাউন। এই যে কেন রিলেটিভ প্রোনাউন, যে নাউনের পরিবর্তে নির্দেশ করে সে নাউনটা যদি পাশাপাশি থাকে সেটাই হচ্ছে দ্য রিলেটিভ প্রোনাউন। এবং রিলেটিভ প্রোনাউন হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এটা যেহেতু কনজাংশন, রিলেটিভ প্রোনাউন দুইটা ক্লোজ থাকতে হবে। এবং হু শেয়ার দ্য মিলস টুগেদার, যারা একসাথে তারা খাবারের আয়োজন করে, একটা ক্লোজ। বিকাম রাইভালস ওভারনাইট, সারা রাত ধরে তারা প্রতিদ্বন্দ্বিতায় থাকে, তাহলে এটা একটা ক্লোজ। এই যে ভার্ব, এবং হু শেয়ার এটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ, যেটা একটা সাবঅর্ডিনেট ক্লজের অংশ। বিকাম রাইভাল ওভারনাইট এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। এখন প্রশ্ন হতে পারে, সাবঅর্ডিনেট ক্লজটা কনজাংশনের পর একটা হয়, প্রিন্সিপাল ক্লজটা এখানেই হবে। মনে রাখতে হবে, যদি রিলেটিভ প্রোনাউন থাকে, নেইবার্স, রিলেটিভস আর ফ্রেন্ডস বিকাম রাইভালস ওভারনাইট, এটা যদি হতো তাহলে হু হতো হু শেয়ার। তার মানে এই যে এটা যাকে মডিফাই করে সেটা অনেক দূরে চলে যেত, তখন এটা হচ্ছে যে কি হতো, ড্যাংলিং মডিফায়ার হতো। রিলেটিভ ক্লজের মধ্যে রিলেটিভ প্রোনাউনের পরেই দুটা ক্লজ হবে, এবং যে নাউনকে মডিফাই করে সেটা একদম পাশাপাশি হবে, না হলে এটা একটা ড্যাংলিং মডিফায়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ড্যাংলিং মডিফায়ার বিষয়টা কি খুব ভালো করে জানার চেষ্টা করেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সেন্টেন্সটা হচ্ছে যে ভুল। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে রিলেটিভ ক্লজ, এটা এক ধরনের একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে হু শেয়ার মিলস টুগেদার, এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ চেনার আরেকটা উৎকৃষ্ট উপায় হচ্ছে, যখন কোনো একটি ক্লজকে তখনই অ্যাডজেক্টিভ ক্লজ বলবেন যখন এটার পূর্বে একটা নাউন থাকতে হবে। যদি যথোপযুক্ত রিলেটিভ প্রোনাউনকে নির্দেশ করে এরকম একটা অ্যান্টিসিডেন্ট, নাউনটা হচ্ছে যে এখানে অ্যান্টিসিডেন্টটা যদি না থাকে, বুঝবেন যে এটা কখনো অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। দেখেছেন কীভাবে আমি এই যে একটা নিউজ পেপার, এখানে কত কিছু এসেছে, এখানে ওয়ার্ড অ্যানালাইসিস এসেছে, এখানে গ্রামেটিক্যাল বিভিন্ন ধরনের বিষয় এসেছে, কীভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং, কীভাবে সেন্টেন্স শুরু করবেন, অনেকগুলো হচ্ছে যে স্কেল এখানে এসেছে।
এবং প্র্যাকটিক্যালি যে গ্রামারগুলো আপনি পড়তেছেন সেগুলো প্র্যাকটিক্যালি প্রয়োগ করা হচ্ছে, যেগুলো দেখতেছেন আপনি এগুলো রিডিংয়ে প্রয়োগ করতে পারবেন। এই জন্য ইংলিশ এমন একটি সাবজেক্ট, ব্যাংক এবং বিসিএস যে কোনো পরীক্ষার জন্য ইংলিশ হচ্ছে তো একটি ইন্টাগ্রাল সাবজেক্ট। এটাতে ভালো করে মানে হচ্ছে তো জব অনেকটাই কিন্তু নিশ্চিত। সে প্র্যাকটিক্যাল ইংলিশটা শেখার জন্য নিউজ পেপার অ্যানালাইসিসের কোনো বিকল্প নাই। আমি ধারাবাহিকভাবে নির্দিষ্ট অন্তরতার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর আপনারা হয়তো জানান আমি কোর্স করে নিউজ পেপার অ্যানালাইসিসের উপরে, যেভাবে আপনি প্রিলিমিনারি এবং রিটেন খুব ভালো করতে পারেন। এবং আমার কোর্সে যদি ভর্তি হতে চান, এখানে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের সাথে আমার সাথে যোগাযোগ করে রানিং কোর্স এবং পরবর্তী কোর্সে ভর্তি হতে পারেন। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আমরা আরেকটা এডিটোরিয়াল অ্যানালাইসিস নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।